২৪-এর গণ অভ্যুত্থানের আগে এবং পরে অনেকেই আহত হয়েছেন এই সাম্প্রতিক সহিংসতায়। আন্দোলনরত শিক্ষার্থী, পুলিশ, বিভিন্ন দলের নেতাকর্মী, এই সংখ্যার আসলে সীমা পরিসীমা নেই। এবং এই আহত যারাই হয়েছেন তাদের পাশে যে যার সাধ্যমতো দাঁড়িয়েছেন। আমরা দেখেছি যে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন চিকিৎসক, সার্জন তারা দাঁড়িয়েছেন। অবাক করার বিষয় হলো যে কোভিড বা অন্যান্য যে দুর্যোগ হয়েছে, এবারও এই সহিংসতার সময় অনেকগুলো বেসরকারি হাসপাতাল বিনামূল্যে নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন যারা রোগী হয়ে তাদের দরজায় এসেছেন। এই বাস্তবতায় আমাদের আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আহতের পাশে নিঃস্বার্থ যারা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে 4 জন অতিথি, আরও একজন যুক্ত হবেন। আমাদের সঙ্গে আছেন রাশেদুল মজিদ চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার AMZ হাসপাতাল। সঙ্গে আছেন মোহাম্মদ আব্দুল আজিজ রিয়াদ, প্রশাসনিক ইনচার্জ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার AKM জিয়াউল হক, সহকারী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল। শুরুতে আমি রাশেদুল মজিদ চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে একেবারে সহিংসতার একেবারে শুরুর দিকে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে বিনামূল্যে AMZ হাসপাতাল সেবা দিচ্ছে, বা আমরা এরকমও আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনারা যেসব চিকিৎসক বিভিন্ন জায়গায় বাড়িতে বসে আছেন, ফ্রি আছেন, তারা হাসপাতালে যোগ দিন, এত রোগী আমরা হিমশিম খাচ্ছি। স্বেচ্ছাশ্রম যারা দিতে চান তাদেরকে আপনারা আহ্বান জানিয়েছেন এবং রক্তের জন্য আসলে আপনারা আবেদন জানিয়েছেন। মানে এই বাস্তবতার মধ্যে এই যে একটি পক্ষই বলা যায়, তখনও তো আসলে রাষ্ট্র ছাত্রদের পক্ষে আসলে না, একটা বিপক্ষ শক্তি হিসেবে তারা দাঁড়িয়েছিল আর কি। এই বাস্তবতায় আপনারা আসলে এই সাহসটি কী করে দেখালেন? অ্যাকচুয়ালি এটা মানবিক মূল্যবোধ বলতে হবে। মানবিক মূল্যবোধের জায়গাটা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আসলে ছাত্র বা জনতা সেটা মুখ্য বিষয় নয়। এখানে আমাদের কাছে আহত যারা এসছে তখন আমাদেরকে প্রাথমিকভাবে মনে হয়েছে যে তাদেরকে আমার চিকিৎসা দেওয়াটা জরুরি। সেই মানবিক মূল্যবোধের জায়গা থেকে আমরা আমাদের যে কনসালটেন্ট, ডক্টর, নার্স যারা আছে সবাই আমরা সহযোগিতার মাধ্যমে এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করেছি এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং পরিস্থিতি আসলে কি রকম ছিল ওই সময়টা? আসলে হাসপাতালে এরকম পরিস্থিতিকে আপনারা আগে কখনো ফেস করেছেন? আপনাদের জন্মলগ্ন পরিস্থিতির সাথে এবারই আমি মনে হয় প্রথম ফেস করলাম। দিনটা ছিল 18ই জুলাই, যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্দোলন হচ্ছিল এবং ওখানে যখন পুলিশের গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম তখন একটু আতঙ্কিত ছিলাম যে কি হতে যাচ্ছে। আমি আমার অফিস রুমেই ছিলাম। আমি সিসি ক্যামেরায় যখন দেখতে পেলাম যে আমার ইমার্জেন্সিতে 4-5 জন স্টুডেন্ট ঢুকে গিয়েছে তখন আমার মনে হলো যে আমাকে আর ওখানে বসে থাকার সময় নেই। আমি আমার টিম নিয়ে আমি আমার ইমার্জেন্সির ফ্লোরে চলে আসি এবং ওখান থেকেই সিদ্ধান্ত দিই যে যেভাবে আসুক, ছাত্ররা যখন আসছে আমাকে ইমার্জেন্সি কোনো ডিসিশন নিতে হবে এবং আমার ডক্টরস টিম, কনসালটেন্ট টিম আমাকে অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে আমার কাছ থেকে জানতে চেয়েছে যে আমরা এখন কি করব। তখন অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ থেকে আমি বলেছি যে কি করব সেটা মুখ্য বিষয় নয়, আমাদেরকে প্রথম হলো আমরা জনগণের সেবায় আছি, আমরা আগে সেবা দিব, সেবাটা আগে নিশ্চিত করব। সেই প্রেক্ষিতেই আমরা কিন্তু আমাদের সার্ভিসটা শুরু করে দিই এবং যখন সার্ভিসটা শুরু করি তখন আমি ইমার্জেন্সির ভিতরে ঢুকতে পারি এবং ওখানে দেখি যে আর কোনো স্পেস নেই। তখন আমি আমার টিমকে অর্ডার করলাম যে তোমরা ইমার্জেন্সি যে সামনে স্পেসটুকু তো আছে ওটাতে ইমার্জেন্সি বেড এবং ওপেন বেড তৈরি করে ফেলো, এয়ার কুলার, অক্সিজেন ম্যানেজ করো। সিচুয়েশনটা যে স্টেজে এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি যে আরও পেশেন্ট আসার সম্ভাবনা আছে, আসলে যেন তারা দ্রুত সার্ভিসটা পেতে পারে সেজন্য আমরা তখনই ইমার্জেন্সি সব ধরনের প্রস্তুতি আপনারা নিয়েছেন? সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আপনার কাছে আসবো ডাক্তার AKM জিয়াউল হক, আপনি ইবনে সিনা হাসপাতালে কর্মরত। আমরা শুনেছি ইবনে সিনার শুরুর দিকে যে অনেক রোগীকে আসলে সেবা না দেবার ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটি প্রেশার আসলে ছিল এবং আপনারা বাধ্য হয়েও নামে বেনামে আসলে অনেককে ভর্তি করা লেগেছে। কিন্তু কবে থেকে আসলে আপনারা বেশি রোগী আপনাদের কাছে আসতে শুরু করলো, বা আপনারা কিভাবে আসলে এই এত বাস্তবতার মধ্যে দিয়ে, অনেক প্রেশারের মধ্যে দিয়ে আসলে এই যে সেবা দেওয়ার পরিস্থিতি তৈরি করলেন? ধন্যবাদ। আসলে খুবই চমৎকার একটি বিষয়। 5ই আগস্ট তো বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম দিন, কিন্তু এর ঘটনা শুরু হয়েছে অনেক আগে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন থেকেই ছাত্রদের আন্দোলনটি চলছিল, কিন্তু শহীদ আবু সাঈদের মাধ্যমেই কিন্তু এটি আসলে ছাত্র জনতা আন্দোলনে কনভার্ট হয়ে যায় এবং মেজর ক্যাজুয়ালিটি হয় আপনার 17, 18, 19 এই সময়টায়, মানে শুরুর দিকের যে ক্যাজুয়ালিটি।
তো ইবনে সিনা আসলে একটি মানবিক হসপিটাল এবং সাধারণ জনগণ, আপামর জনগণ, বিশেষ করে মানুষের একটা আস্থার জায়গা ইবনে সিনা। এখানে মানবিক ডক্টররা আছেন এবং এখানকার যে ব্যবস্থাপনা সেখানে কম খরচে পাওয়া যায়, গেলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না ইত্যাদি, তার একটা ভাবমূর্তি আছে। সেই ভাবমূর্তির আলোকেই স্থানীয়ভাবে যারা ছিলেন, যারা ইবনে সিনার আশেপাশে ছিলেন, তারা প্রথমত চিকিৎসা নিতে ইবনে সিনাতেই ছুটে আসেন এবং ইবনে সিনার যে জরুরি বিভাগ রয়েছে সেখানেও যত রোগী এসেছে তাদের কিন্তু অ্যাটেন্ড করা হয়েছে এবং প্রাথমিক যে সেবাটি প্রয়োজন তাদেরকে সেবা প্রদান করা হয়েছে। যেটি আপনি বলছিলেন যে আসলে বিভিন্ন ধরনের চাপ ছিল। ইবনে সিনা আপনি জানেন যে মেডিকেল কলেজ কল্যাণপুরে অবস্থিত, কিন্তু সেখানে ইবনে সিনার মূল ঘেটেই তৎকালীন সরকার দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের একটি বড় দল অবস্থান করছিল বেশ কিছুদিন থেকে। তাদের মনে একটু ভয় ছিল যে এখানে হয়তো মানুষজন চিকিৎসা অ্যাম্বুলেন্সও চেক করা হয়েছে, অ্যাম্বুলেন্স চেক করা হয়েছে, সিএনজি চেক করেছে, এভরি ভেহিকেল চেক করেছে, এমনকি রিক্সা দিয়েও যারা আসছিলেন তাদেরকেও আসলে ঢুকতে দেওয়া হয়নি একটি পর্যায়ে এসে। তবে অনেকেই আবার যখন তারা থাকতেন না তখন অনেকেই চিকিৎসা নিতে এসেছেন, চিকিৎসা নিয়েছেন আমাদের কাছ থেকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ডাক্তার AKM আহসান হাবিব, ব্যবস্থাপনা পরিচালক, নাগরিক স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে জানতে চাই যে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আন্দোলনের মোড়টা যখন আসলে ঘুরে যায় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, সেটি শুরু হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা তার আশেপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, সেখানে যে গুলিবিদ্ধ যে ছাত্ররা, তারা দুটি হাসপাতালকে আসলে ওই সময় তাদের আস্থায় পেয়েছিল, একটি MZ হাসপাতাল এবং নাগরিক হাসপাতাল। নাগরিক হাসপাতালে যারা আসলে গেছেন ওই দিনের পরিস্থিতি কেমন ছিল, এবং আপনারা আসলে আমরা শুনেছি যে বিনামূল্যে সব ধরনের সেবা তাদেরকে আসলে দিয়েছেন, মানে এটি আসলে হাসপাতাল ম্যানেজমেন্টের বা যারা সার্জন তাদের একটি বড় মনের পরিচয়। আসলে এই সিদ্ধান্তটা আসলে আপনারা কিভাবে নিলেন এবং কত রোগীকে আসলে সেবা দিয়েছেন যদি আমাদের বলেন। আসলে যেদিন হয় এটা সম্ভবত বৃহস্পতিবার, 17 বা 18 তারিখ এরকম। হঠাৎ করেই আমাদের হসপিটালে আমরা কল আসে যে স্যার একসাথে 5-6 জন গুলিবিদ্ধ পেশেন্ট, আমরা কি করব। সো ওই সময়টা আসলে আমি নিজে বাহিরে ছিলাম, আমি তৎক্ষণাৎ হসপিটালে চলে আসি 5-10 মিনিটের ভিতরে। যে আসলে যে সিনারিওটা ছিল সেটা দেখে আমরা আসলে কোনো পেশেন্টকে ডিনাই করতে পারি। সো আমরা বলেছি যে আগে আমরা ট্রিটমেন্ট করব, পরেরটা পরে সবকিছু দেখা যাবে। সো আর বেসিক্যালি ওখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, আর আপনারা জানেন ওই সময় ওইখানেই একটু গন্ডগোলটা বেশি হয়। আমাদের এখানে আসলে আমাদের হসপিটালটা আসলে 50 বেডের হসপিটাল। সো আমাদের ধারণ ক্ষমতা না, কিন্তু আমরা ধারণ ক্ষমতার বাইরে যে আমরা আমাদের একটা ধারণা, আমরা আসলে সবকিছুকে ওভাবে নোট করতে পারিনি, কারণ এভাবে এত মাস পিপল যে অ্যাটাক হচ্ছিল বা এত লোক আসছিল যে এটা হিসাব রাখাটা সম্ভব হচ্ছিল না। তো আমরা যেটা করেছি যে যেই পেশেন্টটি আসুক, যেহেতু আমাদের বাঁচাতে হবে, ট্রিটমেন্টটা ফ্রি করে দেওয়া হোক। তো আমরা তখন আসলে ব্যাপারটা হলো, আমাদের চেয়ারম্যান ম্যাডাম যিনি আছেন, সহযোগী অধ্যাপক ডক্টর তাসনুভা আক্তার, আমি নিজে, আমাদের ওখানে ডক্টর ওমর সিদ্দিকী স্যার, উনি ঢাকা মেডিকেল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সবাই তখন আমরা হসপিটালে চলে আসি। চলে এসে আমরা যত কনসালটেন্ট ছিলেন, আমাদের যত মেডিকেল অফিসার ছিল, আমরা এসে এই পিপল গুলোকে অন্তত প্রাইমারি চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করি যতজনকে সেভ করা যায়। এমন অবস্থা হয়ে গেছে আমাদের প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা সব জায়গায় ফ্লোরে পেশেন্ট। আমরা যে যেখানে পেরেছি সেখান থেকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। একটা সময় দেখা গেল যে আমাদের ফার্মেসিটাও আউট অফ মেডিসিন হয়ে গেল। আচ্ছা, আমি আপনার কাছে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই যে শুরু থেকে এই 5 তারিখ পর্যন্ত বা তারপর পর্যন্ত আনুমানিক কত সংখ্যক রোগীকে আসলে আপনারা সেবা দিয়েছেন, তাদের কত কি ফ্রি করেছেন? যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে মেডিসিন এর টাকা রেখে বাকি সবকিছু ফ্রি করে দিতে। আপনারা আসলে এই ফ্রি বলতে কি কি করেছেন, কত সংখ্যায় আসলে সেবা দিয়েছেন যদি একটু বলেন সংক্ষেপে। আচ্ছা, এটা আনুমানিক, আমি এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারবো না, আনুমানিক এটা মোর দ্যান 400। আচ্ছা, আপনারা 400 পিপলের উপরে আমরা সেবা দিয়েছি। আর যেটা আমরা কোনো মেডিসিনের টাকাটাও রাখিনি, আমরা ইনক্লুডিং মেডিসিন সবকিছুই ফ্রি দিয়েছি। ইভেন আমাদের লাস্টের দিকে দেখা গিয়েছে এমনও যারা আছেন যে পরবর্তী ওষুধটা কিনে খেতে পারবে না, আমাদের ভিতরকার কিছু ডক্টর তাদেরকে 1000 টাকা করে হাতেও দিয়ে দিয়েছে যে ওষুধটা কিনে খাওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আপনাদের এই মানবিকতার দৃষ্টান্ত ম্যানেজমেন্ট বা হাসপাতাল যাই করেছেন না কেন এটা বাংলাদেশ আসলে মনে রাখবে। আপনাকে অভিনন্দন আবারও আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। মোহাম্মদ আব্দুল আজিজ রিয়াদ, আপনার কাছে জানবো যে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের আমরা বিভিন্ন তথ্য পেয়েছি যে আপনারা অসংখ্য রোগীকে আসলে বিনামূল্যে সেবা দিয়েছেন। এই বিনামূল্যের ধরনটা আসলে কেমন, কবে থেকে দিলেন, যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি জানেন ইসলামী হাসপাতাল ফ্রম দ্য বিগিনিং মানুষের সেবায় নিয়োজিত ছিল এবং আছে। আমরা বিশেষ করে এই গণ আন্দোলন, ছাত্রদের এই আন্দোলনে যারা আমাদের এখানে সেবা নিতে এসেছেন, আমরা ফ্রম দ্য বিগিনিং যাদেরকে সেবা দিয়েছি, যারা সেবা নিতে এসেছেন তাদের কাছে কোনো ধরনের টাকা পয়সা আছে কি নাই এই বিষয়টি আমরা কখনো মূল্যায়ন করিনি। আমরা যখন সেবা শুরু করি আমাদের একটা টিমকে আমরা আগেই প্রস্তুত করি। আমাদের টোটাল টিম, বিশেষ করে শুরুর দিকে যারা আসতেছিল প্রাইমারি ইনজুরি, আমরা ইমার্জেন্সি বিভাগের মাধ্যমে এই সার্ভিসগুলো নিশ্চিত করি। সেক্ষেত্রে আমরা হাসপাতাল থেকে ওষুধ এবং অন্যান্য কেমিক্যাল যেই ছাড় দেওয়া দরকার বা প্রোভাইড করা দরকার আমরা সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে করেছি। এবং আমাদের চিকিৎসকগণ সকলে একত্রিত হয়ে জরুরি এই পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে তারা সেবা দিয়েছেন, ইনডোরও দিয়েছেন, আউটডোরও দিয়েছেন। আমরা দেখেছি অসংখ্য ইনজুরিড পেশেন্ট এসেছিল যাদেরকে বৃহত্তর সেবার জন্য অন্য কোথাও রেফার করা দরকার, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে ইভেন রিক্সা ভাড়া দিয়ে আমরা তাদেরকে অন্যত্র প্রেরণ করেছি। অনেক রোগী এমন ছিল যে তারা বাসা গিয়ে যে চিকিৎসা করবেন, ওষুধ খাবেন, সেই ওষুধের টাকা পয়সা ছিল না, আমরা নিজেদের মাধ্যমে সেগুলো ম্যানেজ করে দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তীতে আবার আপনার কাছে আসবো। আমরা চট্টগ্রামে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ এটিএম রেজাউল করিম চৌধুরী। স্যার, আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ছাত্রদের এই আন্দোলন আসলে যে কয়টি বড় শহরে ছড়িয়ে গিয়েছিল এর মধ্যে চট্টগ্রাম একটি, এবং চট্টগ্রামে আপনাদের যে হাসপাতালটি রয়েছে যেটির ব্যবস্থাপনা পরিচালক আপনি, পার্কভিউ হাসপাতাল। চট্টগ্রামের পরিস্থিতি আসলে কেমন ছিল? আমরা অনেক জায়গা থেকে তথ্য পেয়েছি যে আপনারা আহত যেই হয়েছে তাদের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন। পরিস্থিতি কেমন ছিল এবং সেবা আসলে কিভাবে নিশ্চিত করেছেন? বিনামূল্যে সেবা দেওয়ার বিষয়টি আপনাদের মাথায় কখন আসলো এবং কিভাবে বাস্তবায়ন করেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে চট্টগ্রামে পার্কভিউ হাসপাতাল, এটা বলা যায় চট্টগ্রামে একটা মানবিক হাসপাতাল। চট্টগ্রামে যতগুলা রোগীরা সাধারণত কিছু হলে পার্কভিউতে চলে আসে, এটা রোগীদের একটা টেন্ডেন্সি, যার কারণে বিশেষ করে 17 তারিখ 18 তারিখ যখন চট্টগ্রামে প্রচণ্ড বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মুরাদপুরে বদ্রারে যখন গণ্ডগোল হয় তখন ছাত্ররা পার্কভিউ হাসপাতালে চলে আসে এবং চলে আসার সাথে সাথে আমাদের ইমার্জেন্সিতে, এটা আমাদের আগে থেকে আসলে আমরা জানতাম এখানে একটা মিছিল হচ্ছে, বড় গণ্ডগোল হতে পারে, তখন আমাদের এখানে আগে থেকে আমার প্রস্তুতি ছিল। ওরা আসার সাথে সাথে আমাদের ইমার্জেন্সিতে আমাদের টিম ছিল, ওখান থেকে যেগুলা প্রাথমিক যেগুলা চিকিৎসা দেওয়া গেছে সেগুলো ইমার্জেন্সি, বাকিগুলো আমাদের অপারেশন থিয়েটারে আমাদের সার্জন টিম ছিল। ওই দিন আসলে অনেকগুলো রুগী আসছে, বলতে গেলে প্রায় ওই দিনে মধ্যে 17 তারিখ 18 তারিখ প্রায় অনেক রুগী আসছে, 100-র উপরেই রুগী বলা যায়। আমাদের সার্জন টিম প্রস্তুত ছিল, অনেকের বিভিন্ন রকম অপারেশন লাগছে, অনেকের থোরাসিক সার্জন দরকার ছিল, অনেকের জেনারেল সার্জন, অনেকের ইএনটি সার্জন, নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন, বিভিন্ন রকমের সার্জনের বলা যায় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মাধ্যমে আমাদের সার্জনরা চিকিৎসা নিশ্চিত করে। এবং আমরা বলা যায় পার্কভিউ হাসপাতালে আমাদের যতগুলো টাকার চিকিৎসা করি অধিকাংশ রোগী আমরা বিনা পয়সায় চিকিৎসা করি। এখানে যতগুলো পরীক্ষা নিরীক্ষা হয়, বড় বড় অপারেশন হয় এবং আইসিইউতে অনেক রোগী ছিল, আইসিইউতে চিকিৎসা দিচ্ছি আমরা, এবং তাদেরকেও আমরা কোনো ওদের বিনামূল্যে আমরা চিকিৎসা দিয়ে অধিকাংশ রোগী আমাদের এখান থেকে মোটামুটি ভালো হয়ে যায়। এবং এখানে কয়েকটা রোগী আমাদের এখানে মারাও যায়, বিশেষ করে একটা রোগী এখানে মারা যায়, আর 2টা রোগী আমাদের এখান থেকে একটা ঢাকাতে নিয়ে যাওয়া মারা যায়, একটা চট্টগ্রাম মেডিকেলে মারা যায়। স্যার, এখানে রোগীদের এটা বলা যায় চট্টগ্রামে যে কোনো। স্যার, আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে সেবা আপনারা দিলেন চট্টগ্রামের একেবারে প্রাণকেন্দ্রে আপনাদের হাসপাতাল, এই সেবা দিতে গিয়ে আপনাদের কোনো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার, সেবা নিতে না দেয়া বা দলীয় অন্য প্রতিপক্ষের কেউ দাঁড়িয়ে থাকা, এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন কিনা, বা সব মিলে কত সংখ্যক রোগীকে আসলে আপনারা সেবা দিতে পেরেছেন? জি 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 ঠিক
এটা তো আসলে প্রচণ্ড আমাদের বাধার সম্মুখীন হয়েছে। প্রথম দিকে তো আমরা যখন যে চিকিৎসা দিই তখন তো আমাদেরকে মানে বলছে যে ওনাদের কোনো ছাত্রকে এখানে চিকিৎসা দেওয়া যাবে না। তখন ওদের ছাত্র সংগঠনের ছেলেরা আমাদের হাসপাতালে গেটে দাঁড়িয়ে থাকে, প্রশাসনিক অনেকে দাঁড়াইছিল। তারপরেও আমরা বলছি যে আমাদের এখানে চিকিৎসা আমরা দিব। এটা ছাত্রদের কোনো ছাত্রকে আমরা ফেরত দেওয়া যাবে না, কারণ চিকিৎসার সবার অধিকার আছে, সবার রাইট আছে চিকিৎসা নেওয়ার। এখানে কোনো চিকিৎসার ব্যাপারে কোনো রকমের কেউ প্রতিবাদের সৃষ্টি করতে পারবে না। আমরা আমাদের নিরাপত্তা বাহিনী যারা ছিল, আমাদের সিকিউরিটি সবাইকে দিয়ে আমরা এটা নিশ্চিত করেছি, কেউ যদি এখানে আসে তাহলে ওদেরকে প্রতিরোধ করা হবে। এভাবে আমরা কিন্তু আমাদের টিম আমরা রেডি করেছি। আচ্ছা, একইভাবে কি আপনারা শুধু কি ছাত্রদেরকেই সেবা দিয়েছেন, নাকি পুলিশ বা অন্য দলের কোনো লোকও যদি আহত হয় সবার জন্য আসলে আপনাদের এই বিনামূল্যে সেবার দরজা খোলা ছিল? ছাত্র ছাড়া যে কোনো অনেক লোক তো, ছাত্র তো মানে অনেক তো ব্যবসায়ী আসছে, ঠেলা গাড়িওয়ালা আসছে, ভ্যান গাড়ি চালক আসছে, রিক্সাওয়ালা আসছে, ওদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি বিনামূল্যে। এখানে ছাত্র বলতে কারণ অনেক লোক তো ছাত্রের বাইরেও কিন্তু অনেকে এখানে চিকিৎসা নিয়েছে, অনেকে আহত হয়েছে। নিউরো সার্জারিতে কয়েকজনের অনেকগুলো অপারেশন করতে হয়েছে রোগীদের। অর্থোপেডিক সার্জারিতে অনেকে আমরা ইমপ্ল্যান্ট সার্জারি করছি, অনেকগুলো করতে হয়েছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম অঞ্চলে এমন মানবিক দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা এখন টিভির পক্ষ থেকে আপনাকে আবার অভিনন্দন জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার এ.কে.এম. জিয়াউল হক, ইবনে সিনা হাসপাতালে আপনি যেখানে কর্মরত, সেখানে কোন চিকিৎসকদের নাম আপনি আসলে বলতে পারবেন যে আসলে যারা তাদের সর্বোচ্চ ত্যাগটি স্বীকার করেছেন? আমরা এমনও শুনেছি যে এখানে ডক্টর আবদুল্লাহ নামে একজন আছেন, তাকে ছাত্ররা ভুলক্রমে হামলা করেছিল, তারপরে কি আসলে উনি কি সেবা বন্ধ রেখেছিলেন না আসলে ঘটনা কি হয়েছে? আপনি যেহেতু চিকিৎসকের হিসেবে আছেন, আপনি নিজেও আসলে সার্ভিস দিয়েছেন, আপনার রোলটা বা কি ছিল, বা আমি ডাক্তার আবদুল্লাহর কথা বলছি তার বিষয়টি যদি পরিষ্কার করেন। বেশ কয়েকজন সার্জন বেশ ভালো রোল প্লে করেন, যেমন অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আবদুল্লাহ মাহমুদ স্যার, উনি ভালো রোল প্লে করেছেন। উনি অনেক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন। তারপর জেনারেল সার্জারি ডাক্তার হাসানুল বান্না, উনি চিকিৎসা সেবা দিয়েছেন। ডাক্তার মুসরি হাল্লাস পোলা সহযোগী অধ্যাপক, উনি ইউরোলজির। এরকম চক্ষু বিভাগের ডাক্তার, তারা চিকিৎসা দিয়েছেন। তো এইভাবে আসলে, এবং থোরাসিক সার্জন যিনি আছেন তারাও বাইরে, তারা অনকল কনসালটেন্ট, কিন্তু তারাও এখানে। ভাস্কুলার সার্জারির রোল কেমন ছিল? ভাস্কুলার সার্জারির ক্ষেত্রে আমরা প্রাইমারি অ্যাসেসমেন্টগুলো করেছি, কিছু সার্জারিতে আমরা অ্যাসিস্ট করেছি, কিন্তু একটা বড় অংশই যেহেতু ইনফরমেশন গ্যাপ ছিল, জাতীয় হৃদরোগ হাসপাতাল ভাস্কুলার সার্জারি বিভাগেই বেশিরভাগ শিফট হয়ে গিয়েছে। কিন্তু আমি একটা যেটা পার্সোনালি রোল প্লে করেছিলাম, যে ইমার্জেন্সিতে আমি ইমার্জেন্সি ডক্টরদের সঙ্গে যোগাযোগ রাখছিলাম, এবং সেখানে যে স্ক্রিনিং হচ্ছিল সেখানে আমি কিছু রোল প্লে করেছিলাম। এবং এমনকি আমি জেনারেল সার্জারিতেও একজন বিশেষজ্ঞ, তার সাথে আমি অংশগ্রহণ করেছিলাম। সেখানে ভাস্কুলার সার্জারির কিছু ইস্যু ছিল, সেখানে আমাদের সহকর্মীরাও অংশগ্রহণ করেছিলেন। যেহেতু ছাত্র জনতার একটা ব্যাপার, এবং এখানে সবারই আসলে মানসিকভাবে সবাই এখানে আবেগাক্রান্ত ছিলেন, সবাই এখানে অংশগ্রহণ করতে চেয়েছেন। ফলে অনেক ডাক্তারই আসলে এখানে ফিজিক্যালি ইনভলভ হয়েছেন। বিশেষ করে জেনারেল ইমার্জেন্সি বিভাগে যত ডক্টর ছিলেন তারা সবাই নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদের ডিউটির বাইরেও তারা কাজ করেছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ফ্লোরে কর্মরত ডিউটি ডক্টরকে তাদের ডিউটির বাইরেও তাদেরকে আহ্বান করা হয় যে আপনারা চাইলে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারেন, ডিউটির বাইরেও এক্সট্রা কাজ করতে পারেন, আপনাদের সুযোগ, তাদেরকে আলাদা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং তারা দিন এবং রাত তারা আসলে মানবিকতার অন্যতম উদাহরণ। আমি আপনার কথা প্রসঙ্গ ধরেই রাশিদুল মজিদ চৌধুরী আপনার কাছে জানবো যে আপনাদেরই একজন চিকিৎসক, অর্থোপেডিক সার্জন ডাক্তার আসাদুজ্জামান, তার সঙ্গে আমার সরাসরি দেখা হয়েছে, কথা হয়েছে। উনি বলছিলেন যে যখন সব কিছু বন্ধ ছিল, চারিদিকে গুলি হচ্ছে, তিনি তার বাড়ি থেকে অর্থাৎ বাংলা মোটর থেকে অনেক অলিগলি রাস্তা যেদিক দিয়ে তিনি কখনো যাননি, এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে তার টার্গেট ছিল তার হাসপাতালে পৌঁছতে হবে এবং রোগীকে সেবা দিতে হবে, এবং টানা 4 দিন তিনি 17-18 ঘন্টা করে সার্ভিস আসলে দিয়েছেন। এবং উনি বলেছেন যে উনি নিজ হাতেই এরকম 100 জনের গুলি বের করেছেন, এরকম আমাদেরকে অনুপ্রাণিত করেছে ব্যাপকভাবে, এবং চিকিৎসক সমাজও তাকে খুব বেশি উৎসাহ দিয়েছেন। কিন্তু এই কাজটি আসলে সহজ ছিল না। উনি ছাড়াও আর কোন সার্জনরা বা কারা আপনাদের কাছে মনে হয়েছে যে যারা এমজেড হাসপাতালের হিরো আপনাদের কাছে মনে হয়েছে, তারা কারা? ধন্যবাদ। আসলে এমজেড হাসপাতালের হিরো বলতে আমি বলবো আমার কনসালটেন্ট যারা ছিলেন, ডক্টর সায়েন ছিলেন, আমাদের আইসিইউ কনসালটেন্ট ছিলেন শাহনওয়াজ নিশান, মুস্তাকিম বিল্লাহ,
আর আসাদুজ্জামান স্যার যার কথা বললেন, আসলে আমি ওখানে যেহেতু প্রেজেন্ট ছিলাম সার্বক্ষণিকভাবে, আমি দেখেছি যে দুপাশ থেকে গুলি হচ্ছে। যখন উনি একটা 42 মিনিট বা 44 মিনিটের দিকে শুনতে পেলেন, উনি অলমোস্ট 3টার মধ্যে আমাদের হসপিটালে পৌঁছে গেলেন এবং উনি পৌঁছানো মাত্রই ওটিতে ঢুকে গেলেন এবং বললেন যে যাদের ওটি করতে হয়, যদি অর্থোপেডিক রিলেটেড কোনো ওটি করতে হয় বা গুলি বের করার জন্য হয়, সরাসরি ওটিতে যেন পাঠানো হয়। আমার ওখানে ওটিতে উনি ইনস্ট্যান্ট রেডি ছিলেন এবং টানা 17 ঘন্টা 18 ঘন্টা করে উনি ওটি করেছেন। তার সাথে ছিলেন আমাদের একজন ইন্টারনাল সার্জন সিফাত তানজিলা, উনিও খুব একজন মহিলা ডাক্তার হয়ে খুব সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার সাথে ছিলেন প্রফেসর জামাল আবু নাসির স্যার, উনিও জেনারেল সার্জন, উনিও হসপিটালে চলে আসেন এবং ওনারা একই সাথে প্রায় 100-এর মতন পেশেন্টের ওনারা অপারেশন করেন এবং বিনামূল্যে আমাদের ওখানে সিটি স্ক্যান, এক্স-রে যা প্রয়োজন হয়েছে সব কিছু দিয়েছে। এখানে একটু সম্পূরক প্রশ্ন আপনাকে আমি করতে চাই যে এএমজেড হাসপাতালের সঙ্গে খুব ওতপ্রোতভাবে সম্পর্ক বর্তমান যিনি ডিজির দায়িত্বে আছেন, ছুটিতে গেছেন আর কি, রোবেদ আমিন স্যার, অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, অতিরিক্ত মহাপরিচালক আরও একজন আছেন আহমেদুল কবির স্যার। মানে জানেন সবাই যে তারা এই হাসপাতালের মালিক পক্ষ বা কোনো না কোনোভাবে তারা সম্পৃক্ত। যেহেতু তারা বলা যায় যে ওই সরকারের আমলেই তারা দায়িত্ব পালন করেছেন, স্বাস্থ্য অধিদপ্তরে তারা ছিলেন বা আছেন, মানে তাদের পক্ষ থেকেও আসলে এরকম একটা সাড়া আপনারা কিভাবে পেলেন? মানে সেটি একটু তো মানে অন্যরকম বিষয়টি, সেটির ব্যাপারে অবশ্যই জানতে চাই। হ্যাঁ, ওনারা যেহেতু এই হাসপাতালে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন, ওনারা কিন্তু সাথে সাথে আমাদের হসপিটালে যখন এইরকম সিচুয়েশন ওই এরিয়াতে চলছিল যে ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, এই জায়গা থেকে ওনারা যখন খবর পেলেন যে আমাদের হসপিটালে এই ধরনের আহত ছাত্ররা আসছে, তখনই সাথে সাথে কিন্তু ওনারা ফোন দিয়েছেন এবং ওনারা এটা এনশিওর করতে বলেছেন যে ডিরেক্টলি বলেছেন যে কোনো ছাত্র যেন সেবা ছাড়া ফেরত না যায়। হ্যাঁ, প্রত্যেক ছাত্রকেই যেন সেবা নিশ্চিত করা হয় এবং প্রয়োজনে ওনাদের বিশেষজ্ঞ পরামর্শ দরকার হয়, সেই বিশেষজ্ঞ পরামর্শ দিতে ওনারা তাৎক্ষণিকভাবে তৈরি আছেন, প্রয়োজনে ওনারা এবং সেটা দিয়েছেনও। এবং মানে যে শপথে তারা চিকিৎসক হয়েছেন সেই শপথটি তারা রক্ষা করেছেন, কোন দলের কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ের ঊর্ধ্বে তারা উঠতে পেরেছেন। ধন্যবাদ। আপনার কাছে আসবো মোহাম্মদ আব্দুল আজিজ রিয়াদ, আপনার কাছে জানবো যে আপনাদের হাসপাতালে এমন চিকিৎসক কারা যাদেরকে আপনারা ওই অর্থে হিরো বলতে পারেন, যারা আসলে সার্জারি ফি নিজে থেকেই বলে দিয়েছে যে ঠিক আছে আমরা সার্জারি ফি নিতে চাই না, এবং কত সংখ্যায় আসলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, দেশের একটি শক্তিশালী হাসপাতাল, আপনারা কত মানুষকে সেবা দিতে পেরেছেন? সবার নাম হয়তো আমার মনে করতে পারবো না, যতটুকু বলবো সর্বশেষ যে রিফাত নামক যে ছেলেটার কথা আপনি বলেছেন, যা বাবা মনে করেছেন তার সন্তান আগুনে পড়ে গিয়েছে, অলরেডি কবরও দেওয়া হয়েছে, পরক্ষণে জানতে পেরেছেন সে জীবিত। সর্বশেষ এই রিফাত নামক ছেলেটার চিকিৎসা সেবা আমরা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে দিয়েছি এবং আইসিইউ এবং ফ্লোরের চিকিৎসা সহ যখন বিদায় নেয় তার বাবাকে আমরা প্রশ্ন করেছিলাম, আপনার সন্তানের চিকিৎসা বাবদ আমাদের ব্যয় হয়েছে 2.5 লক্ষ টাকা, এক্ষেত্রে আপনার মন্তব্য কী? তিনি একটা জবাব দিয়েছেন, আমি এখানে একটা টাকা দেওয়ার মতো এই মুহূর্তে আমার সামর্থ্য নেই, তবে এতটুকু সামর্থ্য আছে যে শেষদায় গিয়ে আপনাদের নামগুলো স্মরণ করব, শেষদায় গিয়ে আমার চিকিৎসকের নাম স্মরণ করব, যেই চিকিৎসকের নাম না বললেই নয়, প্রফেসর ডক্টর রুহুল কুদ্দুস বিপ্লব, উনি অধ্যাপক নন যদিও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন। এবং এই রোগীর সঙ্গে আমার দেখা হয়েছে, রোগীর পিতার সঙ্গে। আমরা যেটা জেনেছি যে তিনি ওষুধের টাকা দিয়ে যেতে পারবেন কিনা এরকম একটা অস্থিরতা ছিল, পরে আমি খোঁজ নিয়ে জেনেছি সেটি আপনাদের হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ধন্যবাদ এর জন্য আপনাদেরকে, এবং আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার একেএম জিয়াউল হক, আপনার কাছে জানবো যে চিকিৎসকদের নিয়ে আপনি জানেন যে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার পরেও বাংলাদেশের মানুষের মধ্যে একটা অস্বস্তি কাজ করে। একটা ভিজিট নিয়ে অস্বস্তি, সময় দেওয়া নিয়ে অস্বস্তি, এই যে বেসরকারি হাসপাতাল মানুষের গলা কাটছে একবারে বাংলা ভাষায় যদি আমরা বলি, এর মধ্যে দিয়েও যেই দৃষ্টান্ত আসলে স্থাপন করলেন আমাদের দেশের চিকিৎসক, সার্জন বা বিশেষ করে অনেকগুলো হাসপাতাল, আমরা হয়তো এখানে 5টি হাসপাতালের কথা বলছি, এমন শত হাসপাতাল বাংলাদেশে আছে। আপনি যদি উত্তরা হাই কেয়ার বলেন, এভার কেয়ার বলেন, সেন্ট্রাল হাসপাতাল বলেন, গ্রিন লাইফ বলেন, মানে কেউ কিন্তু পিছিয়ে ছিল না। হয়তো কেউ সর্বোচ্চ দিয়ে করেছে, কেউ হয়তো তার সাধ্য অনুযায়ী করেছে, কেউ কেউ হয়তো ইচ্ছে ছিল মনের ভিতরে, কিন্তু পরিস্থিতির কারণে, অন্য প্রতিপক্ষের দলীয় নেতাকর্মীর কারণে
বা হচ্ছে প্রশাসনের চাপের কারণে দিতে পারেনি, কিন্তু আন্তরিকতার অভাব ছিল বলে আমার আসলে মনে হয় না। সেক্ষেত্রে এই যে যারা সেবাটি আপনারা দিলেন, এটি বাংলাদেশের জনগণের সাথে এই যে একটি ভুল ধারণা বা অর্ধসত্য যে মানসিকতা, এটি কি একটু গ্যাপটা কমতে পারে? আপনি কি মনে করেন? অবশ্যই, বিশেষ করে এই যে ছাত্র জনতার যে আন্দোলন হলো তাতে তো বিপুল ক্যাজুয়ালিটি হয়েছে। আপনি জানেন যে এখানে প্রায় 1000-এর মতো মানুষ মৃত্যুবরণ করেছেন, প্রায় 30,000-এর মতো লোক আহত। তাহলে এই যে বিপুল সংখ্যক আহত মানুষ, তারা কিন্তু চিকিৎসকদের কাছে গিয়েছেন, হাসপাতালে গিয়েছেন, এবং যেটি আমাদের আলোচনায় উঠে এসেছে, চিকিৎসকরা তাদের হয়তো ব্যক্তিগতভাবে যে কোনো দলের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু এবং যারা ছাত্র জনতা তাদেরও রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু যখনই একজন রোগী হাসপাতালে পৌঁছে গেছেন, একজন চিকিৎসকের কাছে চলে এসেছেন, তিনি কিন্তু তার রাজনৈতিক পরিচয় নিয়ে সেভাবে গুটি কয়েক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তারা অ্যাটেন্ড করেছেন, তারা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন, এবং তার লাইফ সেভিং যে মেজারগুলো নেওয়া দরকার, যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলো তারা নিয়েছেন। কাজে আমরা মনে করি যে আমরা যারা চিকিৎসক রয়েছে, এবং জনগণ তো এটা সরাসরি দেখলো যে সার্ভিসটা এত বিনামূল্যে কিভাবে দিতে পারে। জি, এবং আপনি জানেন যে যে কথাটি উঠে এসেছে যে চিকিৎসকদের ফি তো অনেক দূরের ব্যাপার, মানে ভর্তি হওয়া কিংবা অপারেশনের ফি, মানে ফিরে যাওয়ার গাড়ির ভাড়াটাও দিয়ে দেয়া, এবং কি ওষুধের যে খরচ, পরীক্ষা নিরীক্ষার যে বিপুল খরচ, আসলে যে কোনো দেশেই চিকিৎসা কিন্তু বেশ ব্যয়বহুল। শুধু বাংলাদেশে একটি বেসরকারি গণমাধ্যমে দেখেছি যে একটি রোগীকে আপনারা 11 লক্ষ টাকা ফ্রি করে দিয়েছেন, এমন একটা নিউজ গণমাধ্যমে আসলে এসেছে। হ্যাঁ, তো এটা আসলে ইবনে সিনার পক্ষ থেকে এই কাজটি করা হয়েছে, ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে এই মকুবটি করা হয়েছে। তার ব্রেনে অপারেশন করার প্রয়োজন ছিল, তাকে দীর্ঘদিন ভর্তি থাকতে হয়েছে, ফলে ইবনে সিনা কর্তৃপক্ষ এমন কত রোগীকে আপনারা আসলে সেবা দিয়েছেন, বা এটার আর্থিক মূল্য কত হতে পারে হয়তো বলা সম্ভব না। জি, আপনারা জানেন যে পরিবেশটি বেশ বিরূপ ছিল, আশেপাশে অনেক ভিজিলেন্স টিম ছিল, সরকারি বেসরকারি অনেক ভিজিলেন্স টিম ছিল, কাজেই অনেক জায়গাতেই ডকুমেন্টেশনের গ্যাপ আছে। তো প্রাথমিকভাবে ধারণা করা হয় যে ইবনে সিনায় অ্যাটলিস্ট 100 জনের মতো রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে, আর অপারেশন সহ যাদের অপারেশন প্রয়োজন তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। আর এর বাইরে আপনার প্রায় 300 থেকে 500 জনকে ইমার্জেন্সিতে বা বহির্বিভাগে বিভিন্ন পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আমি আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাই যে সার্জন বলতে আমরা বুঝি যে একটা ছোট্ট ফোড়া কাটলেও হয়তো তার সার্জারির ফিটা আসলে অনেক বেশি হয়। জি জি, যে ক্ষেত্রে আপনারা গুলি বের করার ক্ষেত্রে এটি 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, কোনো ক্ষেত্রে 8 ঘন্টাও, মানে এটার মূল্য বা আপনারা সাধারণ যে সার্জারিগুলো প্রতিনিয়ত করেন তার থেকে অনেক বেশি আলাদা কিনা? সার্জারির যদি ধরনের কথা বলেন, এই ধরনের অপারেশনের কোনো আর্থিক মূল্য নির্ণয় করার সুযোগ নেই, কারণ এটি আসলে আপনি যে কথাটি প্রথমে আসলে একজন হিপোক্রেটিক ওথ আমরা চিকিৎসকরা নিয়ে থাকি যখন আমরা ইন্টার্নশিপে যাই, অর্থাৎ মানুষকে সেবা করার যে সুযোগ, আমাদের এটা একটি পেশা, আমাদের এটিতে জীবিকা নির্বাহ করতে হয়, ফলে এখানে একটি ফাইন্যান্সিয়াল বিষয় আছে, আর্থিক সংশ্লিষ্টতার বিষয় আছে। কিন্তু সবার আগে আমরা মানুষ, এবং আমাদের কাছে যখন কোনো মানুষ অসুস্থ অবস্থায় চলে আসেন, বিশেষ করে আহত অবস্থায় আসেন, আমরা বুঝি যে তাকে আসলে এখন অ্যাটেন্ড করতেই হবে, তাকে সুস্থ করে তুলতে হবে। তা আর্থিক বিষয়টি আসলে অনেক পরে আসবে, কাজে এই জায়গাটি আসলে কখনোই বিবেচনা করা হয়নি। ধন্যবাদ। আমি রাশেদুল মজিদ চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে আমরা শুনেছি এমনও যে এত মুহুর্মুহু গুলি হয়েছে আপনাদের ওই পথে, মানে বাড্ডা যে সম্পূর্ণ যে সড়কটি রামপুরা থেকে শুরু করে একেবারে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত মানুষ আসলে ছিল। এমনও শুনেছি যে আইন শৃঙ্খলা বাহিনীও, মানে আপনাদের হাসপাতাল পর্যন্ত যেতেও 3 দিন সময় লেগেছে আর কি, তারপরেও পুলিশের গুলি আপনাদের হাসপাতালে লেগেছে। এমনও শোনা গেছে যে চিকিৎসকরা যেই রুমে ছিলেন হয়তো গুলিটা ইন্টেনশনালি আসলে করে নাই হাসপাতালে, কিন্তু গুলি পৌঁছেছে অত দূর পর্যন্ত। মানে সেটি আসলে আপনাদের সব দিক থেকে এটা কত বড় ঝুঁকিপূর্ণ বিষয় ছিল? যদি আসলে ছাত্ররা বিজয়ী না হতো তাহলে আপনারা কি করতেন? সেটি আপনাদের মাথায় ছিল? অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল। 18, 19 এবং 20 তারিখে যে ক্যাজুয়ালিটিটা ছিল, তখনকার যে পরিস্থিতি ছিল, আমরা যখন ইমার্জেন্সির সামনে সার্ভিস দিচ্ছিলাম, ইমার্জেন্সির সামনে ক্রাউড ছিল অনেক, বাড্ডা এলাকার লাখো মানুষ ওখানে জড়ো হয়েছিল, কারো আত্মীয় স্বজন, কারো ভাই, কারো বন্ধু বান্ধব কেউ আছে কিনা জানার জন্য। ওখানে আমাদের সিকিউরিটি অনেক প্রোটেক্ট করতে রাখতে হয়েছিল। সেই মুহূর্তেও কিন্তু হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, টিয়ার সেল ছোড়া হয়েছে আমাদের ইমার্জেন্সির সামনে। এবং 20 তারিখ হবে দুপুর 11টা বা 12:30টার দিকে, তখনই যার কথা বললেন আপনি, ডক্টর আসাদুজ্জামান স্যার এবং আমাদের হসপিটাল ডক্টর সায়েম, ওনারা যেই রুমটাতে বসে চেম্বার করেন, তখন ওনাদের চেম্বারে ওখানে এসে গুলিটা লাগে। আরেকটা গুলি লাগে আমাদের 11 তলায় কেবিন ইউনিটে। ওখানে একটা পেশেন্ট ছিল, 6 বছরের একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা জাস্ট 6 ইঞ্চি উপর দিয়ে গুলিটা চলে যায়, যে সাথে সাথে আমরা যখন ওখানে সাউন্ডটা পাই, আমাদের মেনটেনেন্স এবং আমাদের যেই রেস্কিউ টিম আছে সেখান থেকে তাদেরকে রিমুভ করে নিয়ে আসে।
তো আসলে যদি ছাত্র আন্দোলনের এই বিজয়টা না হতো হয়তো আমাদের অবস্থা কি হতো আসলে বুঝতে পারছি না। খুবই আতঙ্কিত ছিলাম যে আসলে কি হতে যাচ্ছে। এমন তো আপনাদের ডাক্তারদের নামও তো নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এসে, যে কারা সেবা দিয়েছেন, সার্জারি করেছেন, যেটা ডাক্তাররা আমাদেরকে বলেছে আর কি। আপনাকে ধন্যবাদ। আমি রাশেদুল মজিদ চৌধুরী, স্যার খারিবানি এত নাম লেখা এখানে, সরি। আপনাকে ধন্যবাদ। ডাক্তার আব্দুল আজিজ রিয়াদ, আপনার কাছে জানবো যে অনেকগুলো হাসপাতালেরই, বেসরকারি হাসপাতালের সবাই আসলে পূর্ণাঙ্গ না, সবাই কোনো না কোনো জায়গা থেকে সীমাবদ্ধ। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল এই ধরনের সেবা দিতে গিয়ে আপনাদের নিজেদের কোনো আত্মসমালোচনা আছে যে আপনি বিনামূল্যে সেবা দেন বা যেভাবে দেন না কেন, আরও কেমন প্রস্তুতি থাকলে, আরও আপনার হাসপাতাল আরও ইনফ্রাস্ট্রাকচারালি আরও কত সুন্দর হলে হয়তো এই সেবা আরও সুন্দর করে দেওয়া যেত, সেটিকে আপনাদের আমল নামায় আপনারা নিয়েছেন কিনা বা পর্যালোচনা হয়েছে কিনা? ধন্যবাদ। আমরা এই আন্দোলনে আহত রোগী যারা এসেছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো শর্টেজ ছিল বলে আমরা দেখতে পাইনি। আচ্ছা, তো একটা বিষয় যেটা কার্ডিয়াক প্রয়োজনে, কার্ডিওলজির প্রয়োজনে যেই বৃহৎ চিকিৎসা দরকার, এটি আমাদের কাকরাইলে নেই। এটি আমাদের আরেকটি ব্রাঞ্চ ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুর কার্ডিয়াক, আমরা সেখানে 2-1টা রোগীকে রেফার করেছি। আরও একটি প্রশ্ন, যে আপনাদের তো আসলে কতগুলো শাখা, সবগুলোতেই আসলে রোগী গিয়েছে নাকি আপনারা এক জায়গাতে সেবা দিচ্ছেন? জি ধন্যবাদ। আমাদের ঢাকায় 6টি শাখা আছে। আচ্ছা, আমরা যদি এটাকে একসাথ করি তাহলে প্রায় 1000, নিয়ার অ্যাবাউট 1000, প্রায় 1000-এর কাছাকাছি আমরা আউটডোর সেবা দিয়েছি, এবং ইনডোর এটা 100-র উপরে, যেটা সার্জারি করতে হয়েছে আমরা সেবা দিয়েছি। আচ্ছা, সব জায়গাতে আপনারা এরকম বিনামূল্যে দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেন। কিন্তু এখানে আরেকটি বিষয়, যে আপনাদের এটি কি ট্রাস্টের আন্ডারে পরিচালিত নাকি ব্যক্তি মালিকানা? এটা ব্যক্তি মালিকানা, এটা ফাউন্ডেশন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত। এটা নো লস নো প্রফিট, এই নীতিমালাকে সামনে রেখে এখানের সেবা মূল্যগুলো নির্ধারিত হয়। আচ্ছা, ধন্যবাদ। ডাক্তার AKM জিয়াউল হক, আপনার কাছে আমি জানতে চাইব যে আন্দোলনের কারণে পক্ষ প্রতিপক্ষ থাকার কারণে অনেক চিকিৎসকের নামে কিন্তু অভিযোগও আছে যে যারা সরকারি হাসপাতালে থেকে সেবা দিতে চাননি বা বেসরকারি হাসপাতালে থাকলেও একজন যত ক্ষিপ্র গতিতে সমস্ত কিছু উপেক্ষা করে সেবায় তার জীবনে ধর্ম মনে করেছেন, আরেকজন হয়তো ছুটি নিয়ে আছেন। এরকম আপনি প্রত্যেক হাসপাতালে, আপনি আপনার হাসপাতালে হয়তো পেতে পারেন। এটি হয়তো তার জীবনের বাস্তবতা বা তার পারিবারিক বাস্তবতা। কিন্তু তারপরেও যারা স্বেচ্ছায় সেবা থেকে এড়িয়ে গিয়েছেন বা সেবা দিতে চাননি বা এই জায়গাতে হয়তো ছাত্রদের বিপক্ষেই সরাসরি অবস্থান নিয়েছেন, মানে এটি কি অন্তত মানে চিকিৎসকের যে ওত, আপনারা কি ওত নেন সেটা আমি জানি না, এটি কি সেটির সঙ্গে কতটা সাংঘর্ষিক আপনি কি মনে করেন? এখানে চিকিৎসক হিসেবে আপনার বক্তব্য জানতে চাই। অবশ্যই এটা সম্পূর্ণই সাংঘর্ষিক, কারণ একজন চিকিৎসক হিসেবে আমরা মনে করি যে আমার সামনে যে ব্যক্তিটি আসবেন, আমার যদি সুযোগ থাকে, আমার যদি সে যে দক্ষতা, আমার যে জ্ঞান, অর্জিত জ্ঞান, সেখানে আমার সুযোগ থাকে তাকে সেবা দেওয়া, তাকে অবশ্যই আমার অ্যাটেন্ড করা উচিত এবং তাকে যতটুকু রেস্কিউ করা যায়। ছাত্র জনতার আন্দোলন চলার সময় যখন সংঘর্ষ হয়, বিভিন্ন বাহিনীর সাথে সংঘর্ষ হচ্ছিল, তখন কিন্তু অনেকে আহত হয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজ সহ সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে গিয়েছেন। কিছু পত্রিকান্তরে আমরা খবর পেয়েছি অনেক জায়গায় চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা প্রপারলি দেননি, বিরত থেকেছেন, কিছু কিছু জায়গায় শান্তি সমাবেশ করেছেন, এরকম ঘটনাও আমরা দেখেছি। তো বিষয়টা কোনোভাবেই আসলে চিকিৎসকদের যে মানবিক দিক, যে ওথ বা যে শপথ, তার সাথে যায় না। আমার এখানে একটি প্রশ্ন, আন্দোলন আপনি মাঠে করতেই পারেন বা আপনার একটা মতাদর্শ বা যে কোনো প্রেশার বা মনে করেন অনেক ডাক্তার হয়তো হয়েছে যে সরকারি মনে করেছে যে তাকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু আছে বাংলাদেশের কালচারে। কিন্তু এই যে মানে মানববন্ধনে দাঁড়ানো, শান্তি সমাবেশ করা, মানে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু সেই চিকিৎসক বা অন্য কোনো চিকিৎসক হয়তো তিনি কোনো আন্দোলনেই যাননি, কোনো শান্তি সমাবেশেও তিনি যাননি, তিনি যদি বিরত থাকেন, সেই বিষয়টার কথা বলছি, সেটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন। এটি আসলে আত্মপর্যালোচনার একটি জায়গা, যে ব্যক্তিকে আসলে নিজেকেই প্রশ্ন করতে হবে যে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি কিনা। তবে হ্যাঁ, এখানে তার অবস্থাটা একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে যে এটি আসলে তিনি কোনো হুমকির কারণে বা তার নিজের ব্যক্তিগত জীবন সংশয় আছে, এরকম কোনো কন্ডিশন ঘটেছে কিনা, এমন কোনো বিষয় আছে কিনা। এমন যদি হয়ে থাকে যে না, তিনি আসলে ছাত্র জনতার আন্দোলনের বিরোধী ছিলেন, এটিকে পছন্দ করছিলেন না এবং এই কারণে উনি চিকিৎসা প্রদান থেকে বিরত ছিলেন, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বলা যায় এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এমনও তো হতে পারে যে আমি আসলে ভয়ই পাচ্ছি হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে, সেটি তো আসলে কনসিডার করা যায়, সেটি আসলে বিবেচনায় নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। রাশেদুল মজিদ চৌধুরী, আপনার কাছে জানবো যে
এই যে যারা ট্রাস্ট বা ফাউন্ডেশন, আপনার পাশে আছেন একজন প্রতিনিধি বলা যায়, তিনি ইবনে সিনা হাসপাতালের, আবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত, একটি হচ্ছে ট্রাস্টের মাধ্যমে পরিচালিত। আপনারা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যদি ভুল না করে থাকি। মানে এই ছাড় দেয়াটা ওনাদের থেকে একটু বেশি কঠিন কিনা আপনাদের দিক থেকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? অবশ্যই ব্যক্তি মালিকানাধীনের একটা ডিসিশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন, উনি এই ব্যাপারে সবসময় আসলে সহানুভূতিশীল ছিলেন যে সেবার জায়গাটা যেন সবসময় সুনিশ্চিত করা হয়। এটা একটা নন প্রফিটেবল বিজনেস বলা যায়, অর্গানাইজেশন। তো আসলে এখানে সেবার আমি ধরে নিলাম এটা প্রফিটই আপনারা করছেন, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে ট্রাস্ট ছাড় দিলে তো গায়ে আসলে অনেকের লাগে না, কিন্তু ব্যক্তি ছাড় দিলে 1 টাকা ছাড় দিলেও ওই ব্যক্তির পকেট থেকে যায়। সেটা ডাক্তার হতে পারে, যিনি মালিক রূপে হয়তো ওখানে আছেন, মানে সেই ছাড়টা সরাসরি পকেট থেকে যায় আর কি। মানে এইটা বেশি কষ্টকর কিনা সেটি আপনার কাছে জানতে চাই। না, কষ্টকর বিষয়টা করেছেন, কষ্টের পরে তো করেছেন, কিন্তু স্যাক্রিফাইসটা বেশি কিনা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই স্যাক্রিফাইসটা অবশ্যই বেশি, কারণ সেই জায়গা থেকেই আসলে কিন্তু এখানে স্যাক্রিফাইস তো করতেই হবে। আমার ছাত্ররা আন্দোলন করছে দেশের একটা ভালো দেখার জন্য, সেক্ষেত্রে আসলে এই স্যাক্রিফাইসটা কোনো বিষয় না। এটা একটা জাস্ট একটা ফিনান্সিয়াল স্যাক্রিফাইস, এর চেয়ে বড় স্যাক্রিফাইস আমার ছাত্ররা করেছে। তো সেই জায়গা থেকে আসলে আমার ম্যানেজমেন্টের সহযোগিতা ছিল বলেই কিন্তু আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়েছে। যেহেতু আপনাদের হাসপাতালটি মানে এই যে ছাত্রদের দ্বারা একদম মানে ঘেরা ছিল, বা পুলিশ আসতে পারেনি, বা অনেক সময় অ্যাম্বুলেন্সে ঢুকতে পারেনি, এ সময় আপনাদের যে লজিস্টিক্স, মানে একটা অপারেশনের জন্য যত কিছু দরকার, সেগুলো কি শেষ হয়ে যাওয়ার পথেও হয়েছিল কিনা? মানে কি ঘটেছিল আসলে? হ্যাঁ, শেষ হয়ে যাওয়ার পথে হয়েছিল। সে অবশ্যই সেরকম একটা মানে সিচুয়েশন তৈরি হওয়ার কারণে আমাদের ওখানে কিছু আমাদের আশেপাশে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা আছেন তারাও আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। কেউ ওখানকার যখন ছাত্রদের জন্য প্রচুর পানি প্রয়োজন হচ্ছিল, সেই পানি নিয়ে এসছে। কেউ এসে আমাদেরকে বিভিন্ন ফার্মেসি থেকে কার্টুন আমাদেরকে গজ, ব্যান্ডেজ এগুলো দিয়ে দিয়েছে, যেহেতু ওগুলো অপ্রতুল হয়ে যাচ্ছিল, ইমার্জেন্সি ম্যানেজ করা ছিল না। যেমন ক্যাজুয়ালিটির যে রেশিওটা ছিল, 18 তারিখ যেমন ছিল প্রায় আমার এখানে 180 জনের মতন আহত এসছে। 19 তারিখ শুক্রবার যেটা ছিল, শুক্রবারের সকাল থেকে একদম রাত অবধি প্রায় 300 থেকে 350, এবং 20 তারিখে যেটা সকাল থেকে ছিল সেটাও প্রায় 180 জন, অলমোস্ট 600-এর কাছাকাছি। এই সময়টা আমাদের আসলে লজিস্টিক সাপোর্ট। এমন বাংলাদেশ কি আপনার চোখে পড়েছে কিনা কখনো? আমার দেখা হয়নি এরকম কখনো। আসবো আপনার কাছে, মোহাম্মদ আব্দুল আজিজ, আপনার কাছে জানতে চাই যে এই যে যতগুলো হাসপাতাল ছাড় দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে, যেমন আমরা আসলে তাদেরকে এখানে ডেকেছি যাদের ছাড়ের পরিমাণটি বেশি, বা যারা আগে হোক পরে হোক বেশি ছাড় দিয়েছেন, মানে এটি কি আসলে এমন যে যাদের আগে থেকে এমন রেওয়াজ ছিল তারাই আসলে এগিয়ে এসেছেন, এমন কি? মানে এটার সাথে কোনো লিঙ্ক পান কিনা, নাকি এমন যে হঠাৎ করে মনে হলো যে ছাত্ররা যে সুরে কথা বলছে আমিও আসলে সেটাকে অন করছি, তাই হঠাৎ করে আমি করলাম? ব্যাখ্যা কি? আমার কাছে যেটা মনে হলো, এবারের অংশগ্রহণটা সবার ভিতরে একটা মানবিকতা কাজ করেছে সকল প্রতিষ্ঠানে। কিন্তু আমি অন্য সময়েও যখন আপনার কাছে রোগী আসে তখন এই মানবিকতা কি আসলে এই পর্যায়ে ছিল, নাকি তখন কিছুই ছিল না? ইসলামী ব্যাংক হাসপাতাল সম্পর্কে আপনারা জানেন, এটা শুরু থেকে একটা মানবিক প্রতিষ্ঠান হিসেবে সবসময় ভূমিকা রেখেছে, এবং এবারেও তাদের অংশগ্রহণটা অতীতের মতোই একটু বেশি ছিল। আপনার জ্ঞাতার্থে আমি উল্লেখ করতে চাই, আমাদের এখানে গত 28 অক্টোবর যেই পল্টন কেন্দ্রে একটা রাজনৈতিক সমাবেশের পরবর্তী এই সময়ের অক্টোবরের কথা বলছি, 2023 অক্টোবর, সেখানে আমরা 151 জন পুলিশ সদস্যকে যারা আহত হয়ে পড়েছিলেন, আমরা তাদেরকে আমাদের সেবাকর্মীদের মাধ্যমে নিয়ে এসে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস দিয়েছি। এটা কি পুলিশ যেহেতু, সেখানে কি কোনো প্রেশার ছিল কিনা আপনাদের উপর? আমাদের কাছে কোনো প্রেশার ছিল না, আমরা সবসময় মানবিক এই সেবাটা অতীতও দিয়েছি এবং এখনো দিয়ে যাচ্ছি। আমরা আশা করি এটি চলমান থাকবে। এই যে 151 জন পুলিশ, তাদের তো একটি পূর্ণাঙ্গ একটি ভালো হাসপাতাল আপনাদের পাশেই রয়েছে, তারা আপনাদের কাছে কেন গেল? আমরা দেখেছি তারা এখন রাস্তায় পড়েছিল, আমাদের কাছাকাছি ছিল, আমাদেরকে সেবা দিয়েছি, এবং সেবা পরবর্তী আমরা তৎকালীন পুলিশের ডিআইজি মহোদয়কে জানিয়েছি যে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে সার্ভিসটা দিয়েছি, যার কারণে এবারে ছাত্রদের আন্দোলনের সেবা দেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে বাধা দেয়নি। একেএম জিয়াউল হক, আপনার কাছে জানতে চাই যে বেসরকারি হাসপাতাল নিয়ে এই যে মানুষের যে অস্বস্তি বা কষ্ট বা যন্ত্রণা, যে এখানে গেলেই মনে হয় আমাকে ছিঁড়ে ফেলবে যদি খারাপ শব্দটি শোনাই, কিন্তু এও তো সত্য যে যেই সার্জারি আপনি
50,000 টাকায় করছেন, সেই সার্জারি আরেকটি হাসপাতালে একই ফ্যাসিলিটিস একই ধরনের ওটিতে হয়তো 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা নিচ্ছে আর কি। জি। তো এইটাকে আসলে আপনি কিভাবে মানে কাছাকাছি জায়গাতে নিয়ে আসা বা গ্রেডিং করা বা মানুষের এই অভিযোগগুলো যেন না থাকে, মানে সেই জায়গাতে আসার কি প্রয়োজনীয়তা মনে করেন আপনি? বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে ব্যবসা বাণিজ্য ওপেন, অর্থাৎ মুক্তবাজার অর্থনীতি যাকে বলে। এখন সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থাপনা আছে সেখানে কিন্তু একজন মানুষ অলমোস্ট বিনা পয়সায় চিকিৎসা নিতে পারেন, সরকারি খরচে চিকিৎসা নিতে পারেন। যখন কোনো ওষুধপত্রের ঘাটতি থাকে তখন নির্দিষ্ট সেই উপাদানটি বা ওষুধটি কিনে আনলেই হয়। কিন্তু প্রাইভেটে কিন্তু আসলে অনেক রকম সুযোগ সুবিধার ব্যাপার থাকে, যেমন সাধারণ বেড আছে, এসি বেড আছে, কেবিন আছে, আবার লোকেশনের ব্যাপার আছে। তো এক একটি প্রতিষ্ঠান এক এক চিন্তা ভাবনা করে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে। যেমনটি আপনি বলছিলেন যে এখানে ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত হসপিটাল আছে, ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত হসপিটাল আছে, আবার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আছে, এমনকি কর্পোরেট হসপিটালও রয়েছে। তো কর্পোরেট হসপিটালগুলো আসলে কর্পোরেট সেবাদাতা যারা, কর্পোরেট গ্রহীতা যারা, তাদেরকে সেবা দিয়ে থাকেন এবং তাদের রিকোয়ারমেন্ট থাকে ভিন্ন। তাদের কিন্তু লাক্সারির কিছু বিষয় থাকে, কিছু উপাদানের বিষয় থাকে, সেই জায়গাটি কিন্তু আসলে পার্থক্য হয়ে যায়। কিন্তু চিকিৎসা যে অপারেশনটি করা হবে সেটি সরকারি হসপিটালে যে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রাইভেট পর্যায়ের যে সকল হসপিটালে চিকিৎসা কিন্তু একই হচ্ছে, একই অপারেশন একইভাবে করা হচ্ছে। সেটা ডিফারেন্ট কোনো গ্রেডেশন দরকার, এটা আপনি মনে করেন আর কি? এটা গ্রেডেশন করার সুযোগ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাশেদুল মজিদ চৌধুরী। আপনার কাছে জানতে চাইবো এই যে বিশাল একটি ছাড়, এটি দিয়ে লাভ হতে পারত বা এটি দিয়ে আপনারা আরও বেশি সমৃদ্ধ হতে পারতেন, কিন্তু একইভাবে হঠাৎ একটি ঘটনার কারণে এএমজেড হাসপাতালের যে সুনাম, যে প্রত্যাশার একটা চাপ তৈরি হয়েছে, এটি ভবিষ্যতেও প্রতিদিনই তো টুকটাক এরকম কিছু মানুষ থাকে যারা দেখে ফেললেন, মানে আপনাদের ভেতরটা যারা দেখে ফেলেছেন যে এএমজেড হাসপাতাল মানুষের পাশে দাঁড়ায়, এরকম অন্য সময়েও যদি মানুষ কোনো না কোনো বিষয় নিয়ে আসে, আপনাদের আসলে কতটুকু সম্ভব তাদেরকে মানবিকতার জায়গাটি আসলে দেখানোর? আসলে যে ছাত্র আন্দোলনের যে দেখিয়েছে তা কিন্তু না, কোভিডের সময় আমরা একটা বিশাল, আমার এএমজেড হসপিটালকে বিশাল ভূমিকা রেখেছিল। তো সেই সময়েও কিন্তু অনেক অসহায় লোকজন যারা কোভিড আক্রান্ত হয়েছে, অনেকজনকে রেখে চলে যাওয়া হয়েছে হসপিটালে রেখে, তাদেরকে কিন্তু এএমজেড হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা দিয়েছে। এবং সাধারণভাবেও কেউ যদি অসহায়ত্বভাবে আমাদের কাছে আসে, ইমার্জেন্সিতে আসুক বা আমাদের এডমিশন দরকার হোক, আমাদের মূল লক্ষ্য হলো সেবা দেওয়ার বিষয়টা নিশ্চিত করা, এবং সেটা সেবা নিশ্চিত করছে এবং ভবিষ্যতেও করে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন করতে চাই মোহাম্মদ আব্দুল আজিজ রিয়াদ আপনার কাছে, যে আপনাদের নিশ্চয়ই এই সার্জন বা চিকিৎসক বা ম্যানেজমেন্টে যারা আছে তাদের তো অবশ্যই একটা আলোচনা হয় যে এই যে একটা ধকল গেল বাংলাদেশের ওপর দিয়ে, হাসপাতালের ওপর দিয়ে, এতে যারা আসলে ওতপ্রোতভাবে অংশ নিল, চিকিৎসক বা ম্যানেজমেন্ট, তাদের প্রশান্তির জায়গাটা কেমন, কি আলোচনা হয় আপনাদের মধ্যে? ধন্যবাদ। এই আলোচনাগুলো যখন হয় তারা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছেন যে আমরা একটা সুযোগ পেয়েছি একটা মহৎ কাজে অংশগ্রহণ করার, এবং এরকম কাজ অতীতেও আমরা করেছি, অদূর ভবিষ্যতে কখনো যে প্রয়োজনে আমরা সবসময় প্রস্তুত আছি, এবং এই সেবার কাছে যারা অংশগ্রহণ করে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ হই। আমরা সবসময় প্রস্তুত আছি জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। নতুন বাংলাদেশ নতুন করে মানুষ দেখেছে, এই যে এত বড় একটি ধকল বাংলাদেশের ওপর দিয়ে গেছে, সেখানে অসংখ্য মানুষের জানা অজানা, যারা হয়তো আজকে স্টুডিওতে এসেছেন এর বাইরে অসংখ্য মানুষ আছে যাদের ত্যাগের কথা আমরা আসলে শুনতেও পারিনি, তিনি বলতেও চাননি, এমনও হয়েছে যে যারা ক্যামেরার সামনেও আসলে আসতে চাননি। কিন্তু এই ত্যাগ মিলিয়ে আমাদের বাংলাদেশ, আমরা চাইবো যারা এগিয়ে এসেছেন বা যারা ভবিষ্যতে আসবেন, এই সব মিলেই বাংলাদেশ যেন সুখী, সমৃদ্ধ এবং ছাত্রদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ এসেছে সেটি যেন আরও আলোকোজ্জ্বল হতে থাকে, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।